শুনলে ভালো লাগলো? তারা সমস্যারে বললো হ্যাঁ। তারপর আমি জিজ্ঞেস করলাম ভয় লাগলো খুব? বললো না। অস্বাভাবিক রকম চাহিদা বেড়ে গেছে। তন্ত্রমন্ত্র, ভূত, পিশাচ, এক ধরনের কুসংস্কার, সেটা তোমার নিজেকে ঠিক করতে হবে এবং ভীষণ রকম প্রায়োরিটি ঠিক করতে হবে। অন্য কোনো শখ শৌখিনতাকে মোটেই প্রশ্রয় দিতেন না। ওই তো আপনার লেখিকা এসে গেছে। হ্যালো ম্যান, ওয়েলকাম টু ইয়েট আনাদার এপিসোড অফ টক ঝাল মিষ্টি। আমার সঙ্গে আজকে যিনি আছেন দীপান্বিতা দি। ওনার অনেক গল্প আমাদের চ্যানেলে মিলিয়ন হয়েছে। নমস্কার। নমস্কার। যখন আমাদের এখানে দিগন্তদেব হয়েছিল, তোমাকে আগেও ছোট ইন্টারভিউ করেছিলাম, তো তুমি বোধহয় তোমার এই লেখালেখির ভূত কি একদম ছোট থেকেই ছিল? না, লেখালেখির ভূত ঠিক ছোটবেলা থেকে ছিল সেরকমটা বলবো না, পড়ার ভূতটা ছিল। মানে আমি খুব ছোট থেকেই গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি এবং ভীষণ রকম পড়তাম। সেটাতে আমার বাবার একটা খুব বড় ভূমিকা আছে। আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ি, 3 বোন, বাবা একলা চাকুরে। তা সত্ত্বেও বাবা অন্য কোনো শখ শৌখিনতাকে মোটেই প্রশ্রয় দিতেন না, কিন্তু বই কিনে দিতেন। মানে যে কোনো ওয়েতে, জন্মদিন মানে বই, অঙ্কে 100 পেয়েছো মানে বই, বাংলায় হায়েস্ট পেয়েছো মানে বই, কিছু একটা ঘটেছে, ভালো কিছু করেছি তার জন্য বই, এরকম। এটার গ্যাপে তুমি যে বললে অঙ্কে তুমি হায়েস্ট পাও এবং বাংলায় তুমি হায়েস্ট পেয়েছো, তাই তো? স্কুলের ছোটর দিকে পেয়েছি 2-4 বার। তাও তুমি পড়াশোনায় ভালো ছিলে, দুষ্টু ছিলে না একদম, তাই তো? দুষ্টু ছিলাম খুবই, কিন্তু পড়াশোনায় খারাপ ছিলাম না। পড়াশোনায় মোটামুটি ভালো যাক। রেজাল্ট করেছিলাম। আমাদের মতন নয়, মানে আমরা শুধু দুষ্টুই ছিলাম, পড়াশোনাটা ভালো ছিল না। যাই হোক, ভয়ঙ্কর কড়া ছিলেন, ফলে পড়াশোনাটা করতে হতো। তো সেইটা, এটা এটা আমার খুব ছোট থেকেই ছিল। কিন্তু আমি কিন্তু ঠিক লিখবো কোনোদিন ভাবিনি। আমি তারপরে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। মানে লিখবো মানে মৌলিক লেখা লিখবো সেটা ভাবিনি। সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি এবং আমি সাংবাদিকতা করব এই সিদ্ধান্তটা খুব সচেতনভাবে নিয়েছিলাম লিখবো বলে। যে আমি বাংলাটা মোটামুটি ভালো লিখি। আমার মাস্টারমশাইরা, তাদের মধ্যে বেশ বিখ্যাত লোকজনই আছেন, নবনীতা দেব সেন, মানবেন্দ্র বাবু, ডক্টর অমিয় দেব, তারা বলতেন যে হ্যাঁ লিখতে পারো, বাংলাটা মোটামুটি ভালো তো বলেন না, হ্যাঁ লিখতে পারো, মোটামুটি দাঁড়াচ্ছে উত্তরটা, এরকম একটা বলতেন আর কি। তো তার থেকে আমার ধারণা হচ্ছে যে আমি মোটামুটি বাংলা লিখতে পারি আর কি। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে সাংবাদিকতা করব। তো সেটা বলা যেতে পারে, কিন্তু ঠিক সাহিত্য চর্চা করব, সাহিত্য নিয়ে লেখালেখি করব, সেটা তুমি শুরু থেকে ভাবো না, আকস্মিক ভাবে এসেছে বলা যেতে পারে। মানে তুমি সবসময় চেয়েছিলে সাংবাদিকতা করতে বা সাংবাদিক হতে, তাই তো? হ্যাঁ, সেটা চেয়েছিলাম। আচ্ছা, তারপর কখন মানে প্রথম মনে হলো যে এবার না আর পারা যাচ্ছে না, একটা লিখে ফেলা দরকার? সেরকম ঠিক ব্যাপারটা হয়নি, ব্যাপারটা একটু অদ্ভুত ভাবে হয়েছিল। সেটা হচ্ছে যে আমার মানে আমার মেয়ে হয় 2002 সালে। তার আগে যেরকম হয় আজকাল আর কি, আমার একটু অসুস্থতা ছিল, ফলে আমি বাড়িতে বসেছিলাম। তখন আমার এক বন্ধু, সে তখন একটা ইটিভি চ্যানেলে বাচ্চাদের একটা প্রোগ্রাম করতো, তার জন্য আমাকে কিছু চিত্রনাট্য লিখে দিতে বলেছিল। তা আমি গোটা 2-4 লিখে দিয়েছিলাম। তখন তো বাড়িতে শোয়া, মানে বাড়ি ঘর থেকে বেরোনোর কোনো উপায় নেই, পুরো অজস্র সময়, তো লিখে দিয়েছিলাম। তো সেটা তার পছন্দ হয়েছিল। তারপরে তো ব্যাপারটা মিটে টিটে গেল, আমি আবার মেয়ে হয়ে গেল, আমি জয়েন করে গেলাম, ব্যস্ত হয়ে পড়লাম। সে যখন আরেকটু বড় হলো তখন তাকে গল্প শোনাতে হতো। প্রথমে তো ঠাকুমার ঝুলি, অমুক তুসুক, নিজের যা স্টক, তারপর সেই স্টক তো শেষ হয়ে গেল, রোজ রোজ আর কত বলা যায়। হ্যাঁ, তখন বানিয়ে বলতে শুরু করতে হলো, এবং বানিয়ে বলার পর একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে ওর গল্পগুলো পছন্দ হচ্ছে এবং গল্পগুলো বারবার শুনতে চাইছে। তখন আমার মনে হলো যে ওর যদি ভালো লাগে তাহলে তো অন্য বাচ্চাদেরও ভালো লাগতে পারে। সেই জায়গা থেকে আমার প্রথম লেখালেখিটা শুরু হচ্ছে। এইটা আমার খুব একটা সৌভাগ্য হয়েছিল যে প্রতিক্ষণ সেই সময় একটা ছোটদের গল্পের একটা সিরিজ মতো বার করছিল। তো তারা আমার প্রথম বইটা ছেপেছিল, চুপটি করে গল্প শোনা। প্রিয়ব্রত দেব চলে গেছেন, কিন্তু তিনি আমাকে খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রতিক্ষণ যে খুব নামডাকওয়ালা প্রকাশনা সংস্থা তা নয়, কিন্তু এখান থেকে অনেক লেখক তৈরি হয়েছে। তো আমি না লেখকের যাচ্ছি, তুমি লেখাটা ছেড়ো না দীপান্বিতা, তোমার হবে। এটা একটা খুব বড় ব্যাপার আমার কাছে, খুব আনন্দের ব্যাপার। এইখান থেকে শুরু হলো। 2008 সালে আমার বই বের হলো। তখন ফিলিংসটা কেমন, প্রথম বই বেরোচ্ছে ছেপে? মানে যেদিন প্রিয়ব্রতদা ফোন করে বললেন, সেদিন আমার কিছুখানি ছুটি ছিল, যে বইটা, আমার গল্পগুলো পছন্দ হয়েছে এবং বইটা বের হবে। এটা যে কি আনন্দ হয়েছিল সে আর মানে বলার কথা নয়। ফোন করে মা বাবা সবাইকে জানিয়ে দিলাম। তারপরে যখন বইয়ের বিজ্ঞাপন বেরোলো তখন তো একেবারে মানে কেমন লাগলো? মোটামুটি খুশির চূড়ায় আর কি। 5 বার করে নিজেই দেখছি বিজ্ঞাপনটা, খালি মনে হচ্ছে নিশ্চয়ই সবাই দেখছে, নাকি দেখছে না কে জানে, দেখা তো উচিত না, এরকম একটা মনোভাব হয়েছিল আর কি। খুব আনন্দের।
তো এখানে তো মূলত পুরুষ কেন্দ্রিক বা পুরুষ লেখক এবং চরিত্র পুরুষ অবশ্যই, মানে প্রচন্ড মেল ডমিনেটেড যদি আমি এই ওয়ার্ডটা ইউজ করি, তো সেটা কি ভাঙতে তোমার কষ্ট হয়েছিল বা লোকে কি হেসেছিল যে এই কি পারবে বেশি দিন টানতে, সেটা কি হ্যাঁ, হয়েছিল? সেটা হয়েছিল, আমি নাম বলবো না। কিন্তু প্রথম বই বেরোনোর পর আমার মনে আছে আমি একটি অনুষ্ঠানে গেছিলাম, সেখানে প্রিয়ব্রতদা ছিলেন, তাতে আরেকজন প্রকাশক তিনি আমাকে দেখে বললেন, ওই তো আপনার লেখিকা এসে গেছে। মানে কথাটার মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ব্যঙ্গ ছিল, যে ও আচ্ছা ঠিক আছে, একটা তো লিখেছে, কোনোভাবে ছিটছে বেরিয়ে গেছে বোধহয়। তো আমার সৌভাগ্য অবশ্য যে তার প্রকাশনা সংস্থা থেকেও আমার বই বেরিয়েছে এবং সেটা যথেষ্ট সুনামও পেয়েছে। সেটা আছে, এটার একটা মানে প্রাথমিকভাবে নিজের জায়গাটা তৈরি করতে কিন্তু সময় লাগে। লোকের একটা ধারণা আছে যে মেয়েরা অতটা ভালো কিছু লিখতে পারে না। তাও আমার একটা ব্যাপার আছে, যেহেতু আমি ছোটদের লেখা দিয়ে শুরু করেছিলাম, বাচ্চাদের লেখা তাহলেও তাও লিখলেও লিখতে পারে এরকম একটা কিশোর সাহিত্য তো ঠিক লিখে দেবে ও, লিখে দিতে পারে হয়তো, হ্যাঁ এরকম একটা মনে হয়। তারপরে বড়দের ক্ষেত্রে বাধাটা আরো বেশি, সেটা অতিক্রম করতে সময় লাগে। আরেকটা খুব মুশকিল হচ্ছে যে মেয়েরা শুধু মেয়েদের গল্প লেখে, এইরকম একটা ধারণা আছে, এটা ভাঙাটা খুব কঠিন। মানে আমার একটা খুব পুরুষোচিত গোয়েন্দা কে এস্টাবলিশ করতে আমার সময় লাগে, কারণ আমি মহিলা হয়ে লিখছি, এটা একটা সমস্যা। এবং আরেকটা তো সাংঘাতিক সমস্যা, সেটা হচ্ছে যে আমারই খুব পরিচিত, তারও নাম বলছি না কারণ তিনি সর্বজন পরিচিত, তিনি আমার একটা উপন্যাস পড়ে বলেছিলেন যে আমি তো ভাবতেই পারিনি যে এই লেখাটা তোমার। আমি এবার পাতা উল্টে দেখলাম যে তোমার নামই লেখা আছে কিনা, কারণ তাতে বেশ কয়েকটি শয্যা দৃশ্য ছিল আর কি। মানে যেহেতু সেক্সের বর্ণনা আছে, যৌন সংলাপ আছে, সেই জন্য তিনি ভাবতে পারেননি যে ওটা কোনো মহিলা লিখেছে আর কি। তো খুব এটা তো খুবই মানে সমস্যাজনক, মানে মহিলা বলে কি তার কোনো বক্তব্যই থাকবে না। হ্যাঁ, এটা তো হতে পারে না, কিন্তু এটা ধারণাটা আছে, এটা বলে লাভ নেই, ধারণাটা আছে। তো তুমি তো সাংবাদিকতা এখনো করছো কি, নাকি না, এখন আমি করছো না? সাংবাদিকতা থেকে অফিসিয়ালি সরে এসেছি, মানে চাকরিটা ছেড়ে দিয়েছি। এছাড়া তবু অনেকদিন তুমি করেছো এবং লিখেছো, তো এইটা তুমি মানে চালাতে কি, লোকে যে বলে না যে মানে ওই আর কি মহিলারা ঘরও সামলাবে বাইরেও সামলাবে, তো সেটা কি তুমি করতে পেরেছো নাকি, বা এতগুলো আমার ভাগ তুমি কিরকম করে সামলেছো, মানে সাংবাদিকতা, লেখা, সংসার নিশ্চয় ইয়ে করা? হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে তো খুবই কঠিন ছিল। তার কারণ আমি যখন লিখতে শুরু করলাম 2008 সাল, তার মানে আমার মেয়ে তখন 6 বছরের। ন্যাচারালি তখন বেশ কয়েক বছর চাকরি হয়ে গেছে, ফলে চাকরির ক্ষেত্রেও একটা ভালো রকম দায়িত্বের ব্যাপার আছে, এবং আমার স্বামী তখন বাইরে পোস্টিং ছিল, মানে কলকাতায় থাকতেন না, ফলে পুরো আচ্ছা, দায়িত্বটাই আমার পুরোটাই ছিল। তোমার ছিল। হ্যাঁ, তো তাতে যেটা দরকার হয়, আমি যেটা বুঝেছি আমার অভিজ্ঞতা থেকে, প্রথমত হচ্ছে যে তোমাকে মেটিকুলাস হতে হবে। মানে তুমি কোনটা কিভাবে কখন করবে, কিভাবে করবে, সেটা তোমার নিজেকে ঠিক করতে হবে, এবং ভীষণ রকম প্রায়োরিটি ঠিক করতে হবে। আমার মেয়ে হয়তো আমাকে বললো যে মা এইটা আমার খেতে ইচ্ছে করছে একটু, হ্যাঁ, তো তাতে আমি তাকে অনায়াসে বলেছি যে না বাবা, আমি আজকে পারবো না, আমার একটা লেখা আছে, আমার হয়ে গেলে আমি তোমাকে বানিয়ে দেবো। এইটা কিন্তু ওই যে আমার মেয়ে বলেছে বলে আমি গলে গিয়ে তক্ষুনি আমার লেখাটা ছেড়ে দিয়ে করলাম, সেটা কিন্তু আমি করি না। আমি হয়তো একটু বেশি কড়া মা। আমার মেয়ে বহুদিন পর্যন্ত ভাবতো আমি বোধহয় কিছুই রাঁধতে পারি না, রান্না বান্না জানি না। খুব মানে আশ্চর্য হয়ে গেছিল আমাকে রুটি করতে দেখে একবার। তো সেরকম তুমি কি ভালো রান্না করতে পারো? রুটিটা তো শুনলাম। না, আমি রান্না করতে পারি, মানে রান্না যাক। করতে পারি না মানে এরকম নিয়মিত রান্না করার প্রয়োজন হয় না, সেটা অন্য প্রশ্ন। সেটা অন্য, হ্যাঁ। সেটা সম্পূর্ণ অন্য প্রশ্ন, কিন্তু রান্না করতে পারি। রান্না করতে মানে না করতে পারবো, দরকার পড়লো আমি করতে পারলাম না, বাড়ি শুদ্ধ লোককে বাইরে খেতে হলে, এরকম অবস্থা না, করে ফেলতে পারি আর কি। তো কিন্তু এই প্রায়োরিটিটা খুব জরুরি, যে তুমি কোনটাকে প্রায়োরিটি দেবে, এবং এটা অবশ্যই আমার বাড়ি থেকে খুব সহযোগিতা। তুমি কি এটা ছোট থেকেই এই বলো মানে ছকটা করতে পারো যে কোনটা জীবনে আমার লক্ষ্য, আমি সেটাই করব, বাদ বাকিটা আমি মানে মুখ্য করব না, গৌণ করে দেবো, এই যে একটা থিঙ্কিং, একটা ওয়ে অফ লাইফ? ছোটবেলায় তো খুব সচেতন ভাবে করা যায় না, হ্যাঁ, তবে আমার একটা জেদ আছে আর কি। মানে আমি যদি মনে করি যে এরকম এটা করব, তাহলে আমি সেটা পেছনে লেগে থাকতে পারি। মানে আমার ওইটা টেনাসিটি যে ব্যাপারটাকে বলে, পেশেন্স, টেনাসিটি তোমার টেনাসিটি একটা আমার আছে। মানে আমার মনে আছে একবার আমি ক্লাসে খুব খারাপ রেজাল্ট করেছিলাম, এবং বাবা কিছু বলেনি, বাবা শুধু বললেন যে এর পরের বার ক্লাসে উঠতে পারলে হয়, মানে এরকম একটা মন্তব্য আর কি। সেটা আমার খুব গায়ে লেগেছিল। তো তারপরের বার আমি ফার্স্ট হলাম। হ্যাঁ, মানে
ওইটা আমি ঠিক করে নিয়েছিলাম যে এটা আমাকে একটা জবাব দিতে হবে আর কি। হ্যাঁ মানে এরকম কথা আমি আর কোনোদিন না, শুনবো না। এটা আমি শুনবো না। জেদি ধরনের মহিলা আমি চিরকালই, জীবনের সর্বক্ষেত্রেই একটু না, মানে ভালো রকম জেদি, মানে আমার নিজের ক্ষতি হতে পারে ভেবেও আমি আমার জায়গা থেকে স্টিক করে থাকি যতক্ষণ না ক্ষতিটা হয়ে যায়, মানে নিজে বুঝতে পারি যে ও আচ্ছা ক্ষতি হয়ে গেল। এবং কেউ যদি আমাকে বলে যে না এটা করো না, এটা করবে না, এটা করবে না শেষ। বললে তা হয়ে গেল, তা আমি সেটা করবোই। বিশেষ করে যদি বলে যে মেয়েদের এটা করতে নেই, তাহলে তো আগে গিয়ে করবো আর কি, মানে সেটা করে তবে তার ছাড়বো আর কি, এরকম ধরনের। তো এইগুলো আছে। জানি না, মানে এটা এখনো আছে জানো, মানে এই যে ছেলেদের এটা করতে হয়, মেয়েদের এটা করতে হয়, এটা করতে নেই, এটা করতে নেই, এই ভাগগুলো মানে 2026-এও কেন রয়েছে, হয়তো 2036-এও থাকবে, ভীষণ রকম জানি না। আছে। মানে এবং আমি আমার মেয়ে যখন বড় হচ্ছে, আমি ওকে এটা খুব সচেতন ভাবে শিখিয়েছি যে যেটা করতে নেই সেটা ছেলে মেয়ে কারো করতে নেই, যেটা করতে আছে সেটা সবারই করতে আছে। এবং আমার আশপাশে যারা থাকতো, যাদেরকে আমি বলতে পারি, অন্তত সবাইকে তো আর বলার মতো অবস্থা থাকে না, তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে এটা আমার মেয়ের সামনে বলবে না, যে তুমি মেয়ে, তোমার এটা করতে নেই, বেশি রাগ দেখাতে নেই, এই করতে নেই, ওই করতে নেই, মেয়ে বলে এটা করতে নেই, এটা বলবে না। এটা আমি বিশ্বাস করি না, এবং আমি চাই যে এটা মেয়েদেরকে, এবং তুমি এটা বলা প্র্যাকটিসও করো। এটা আমি প্র্যাকটিস করি, একদম সচেতন ভাবে প্র্যাকটিস করি। বাংলায় দেখো, মানে লেখিকা অনেকেই আছেন, কিন্তু থ্রিলার লেখিকা বা গোয়েন্দা হুডানিট তো বেশি নেই, নেই প্রায় বললে চলে। ইনফ্যাক্ট বেশি নেই, এখনো অনেকে হচ্ছেন নতুন সময়, বাট আগে অনেকে ছিলেন না। তো সেখান থেকে থ্রিলার কেন, মানে গোয়েন্দা কেন তোমাকে এত মানে এক্সাইট করলো? এইটা না, আমি জানো তো এখানে আমি খুব সরাসরি বলবো যে এটা খানিকটা প্রকাশকের ভূমিকা আছে। হ্যাঁ, আমি কিন্তু গোয়েন্দা লিখবো ঠিক প্রথমটা ভাবি, সাহসও পাইনি রাতের। হ্যাঁ, তো পত্রভারতী প্রকাশক ত্রিদীপ চট্টোপাধ্যায়, ত্রিদীপদা। ত্রিদীপদা আমাকে বললেন যে কেন লিখতে পারবে না, কেন গোয়েন্দা গল্প লেখো। তো তখন আমি দিগন্তদেব প্রথম লিখতে শুরু করি, মানে দিনু টিকটিকি আমার যে চরিত্র। দিনু টিকটিকি। হ্যাঁ, দিনু টিকটিকি, যেটা তোমাদের রেডিও মির্চিতে যথেষ্ট সাফল্য পেয়েছে হ্যাঁ, এখনো। দিনু টিকটিকির খুব ফ্যান ফলোয়িং। তো সেইটা আমি লিখতে শুরু করি। তো তারপর একটা বড়দের, মেঘনাদ বলে আমার একটা বড়দের গোয়েন্দা আছে, আমার একটা রেনোবেটো বলে দুটো চরিত্র আছে যারা অ্যাডভেঞ্চার, সেটাও আমাদের এখানে হয়েছে। হ্যাঁ, বড়মার বাক্স হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে একটা সোনালী প্রজাপতি বলে তাদের একটা নতুন অ্যাডভেঞ্চারের বই বেরোচ্ছে। আরে বাস। তো এইটা গোয়েন্দা গল্পটা ত্রিদীপদার অনুপ্রেরণাতে, ত্রিদীপদার কথায় আমি লিখতে শুরু করেছিলাম, এবং লিখতে গিয়ে কিন্তু বুঝতে পেরেছি যে গোয়েন্দা গল্প লেখা খুব কঠিন। হ্যাঁ, কারণ তুমি যখন নর্মাল গল্প লিখছো, ধরো তুমি একটা তোমার জীবনের কোনো মোমেন্ট লিখলে বা একটা কোনো মানে লিখলে, সেটা যেরকম করে লেখা যায়, একটা গোয়েন্দার তো একটা ছক থাকে, একটা সার্টেন ব্যাপার থাকে, গুছিয়ে আনা থাকে, ভাবনার জায়গা থাকে, সেটাকে সলভ করা থাকে। এইটা তুমি মানে কি করে তোমার মাথা কাজ করে এটা? ব্যাপারটা হচ্ছে যে প্রথমে মানে সেই সত্যজিতের বোম্বাইয়ের বোম্বেটাতে একটা ডায়লগ আছে, খুব সুন্দর, ফেলুদা, যে 3 ঘন্টার ছবি 1.5 ঘন্টা লাগবে জট পাকাতে, আর 1.5 ঘন্টা জট খুলতে। হ্যাঁ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। মানে প্রথমে সমস্যাটা কি হবে, কি একটা খুন হলো, সেই খুনের পেছনে কারণ কি থাকতে পারে, কারা খুন করতে পারে, সেইটা ভেবে নিতে হয়। সেইটা আমি যেভাবে ভাবি আর কি, সেটা আমি ভেবে নিলাম। এইবার সেই খুনটা গোয়েন্দা কি করে সেই খুনটা সলভ করবে, সেই পদ্ধতিগুলো ভাবতে ভাবতে যেতে হয়। এবং এটার একটা খুব মুশকিল হচ্ছে, যখন লিখতে হয়তো পুরোটা ভেবে নিলাম যে ঠিক আছে এরকম 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 একটা হতে পারে, যে একটা খুন হয়েছে, তার এরা এই বলেছে, ওরা ওই বলেছে, গোয়েন্দা তারপর এই করলো, ওই করলো। তুমি কি এই সময় লেখাকে কন্ট্রোল করতে পারো, নাকি হাত ছেড়ে? না, সেটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ। এবার লিখতে গিয়ে দেখা যায় যে সেটা কিন্তু পুরোটা কন্ট্রোলে থাকে না। প্রচুর হ্যাঁ। লুজেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ। তখন সেখানে গিট মারতে মারতে যাও, হ্যাঁ। এখানে টাইট করো, ওখানে টাইট করো, হ্যাঁ, এই করতে 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 যায়। হ্যাঁ, তো এইটা গোয়েন্দা কাহিনীর ক্ষেত্রে দরকার হয়। তবে তুমি যেটা বললে যে এটা কিন্তু এমনি অন্য সাধারণ গল্পের ক্ষেত্রেও হয়, এটা খুব অদ্ভুত ব্যাপার যে তুমি নিজের চরিত্রগুলো তৈরি করছো, তুমি নিজের ঘটনাগুলো ভেবে কিন্তু নিচ্ছ, তারপর হ্যাঁ, একটা সময় পর আর হাতে নিজের থাকে না। হাতে থাকে না, না। চরিত্রগুলো যেন নিজের মতো করে এগোতে থাকে। হ্যাঁ, সেটা তখন আর লেখকের না ইন্টেনশনে না থাকে না না। না সেটা না। খুব অদ্ভুত ব্যাপার, এবং সেটা হয়, এটা হয়। এই বই মেলায় তোমার কি কি বেরোচ্ছে, এটা একটু জানতে চাই, কারণ এই বইমেলায় আমার বেশ কয়েকটা বই বেরোচ্ছে, তার মধ্যে কয়েকটা আমি নিয়ে এসেছি। বেশ কয়েকটা তো জানি, যখন ফোন করে তোমায় বললাম আমি একটু করে বলেছি তোমার কি বই বেরোচ্ছে, তুমি বললে হ্যাঁ 8খানা। তো আমি কয়েকটা নিয়ে এসেছি, সবগুলো এখনো হাতে পাইনি। তার মধ্যে এটা দেখাই, এটার নাম হচ্ছে মধ্যরাতের অতিথি, নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা থ্রিলার। এটা দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে। এটা কি দিনু না? না, অন্য এটা কিছু? মেঘনাদ, এটা যে বড় ও বড়দের, তুমি আমাকে বড়দের পড়তে যে দিয়েছো। গোয়েন্দা, হ্যাঁ, ঠিক এটা ঠিক একটা ঠিক ঠিক গোয়েন্দা ঠিক ধর্মী ঠিক থ্রিলার ঠিক দুটো। ঠিক। এইটা অলৌকিক, অলৌকিক গল্পের সংকলন, ছোট ছোট গল্প আছে।
এটা শপিজেন বাংলা। এটা কি ভূতের নাকি? এটা ভূত ঠিক বলবো না, ভূত আছে, অলৌকিক আছে, সব মেলানো, সাইকোলজিক্যাল বেশি বেশি আছে। হ্যাঁ, আমি ঠিক সরাসরি ওই ভূত, গন্ধ কাটা, হ্যাঁ। গলা বেরিয়ে এলো, পিশাচ, এই সমস্ত লিখি না। হ্যাঁ, তো অন্যরকম। তুমি কি ভূতে বিশ্বাস করো? একদমই করি না। ভগবানে? তাও ঠিকঠাক করি না আর কি, নাস্তিক আছি। তো সুতরাং ভূতে বিশ্বাস করি না বলে এটা আমার সব থেকে মজার প্রশ্ন, এটা আমি করি সবাইকেই। ভূতে বিশ্বাস করি বলে ভূতের গল্প অসম্ভব খারাপ লিখি। আমি দোলনা স্কুলে একবার বাচ্চাদের জন্য ভূতের গল্প পড়তে গেছিলাম, খুব আমার মনে হলো যেটা সব থেকে ভয়ের আর কি, সেইটা পড়ে শোনালাম। পড়ে শোনানো হয়ে গেল, বাচ্চারা হলে সামনে বসে আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে শুনলে ভালো লাগলো? তারা সমস্যারে বললো হ্যাঁ। তারপর আমি জিজ্ঞেস করলাম ভয় লাগলো খুব? বললো না। তারপর থেকে আমি আর ভূতের গল্প পড়তে দিই না। এটা খুব মজা মুশকিলের। তো যাই হোক না, আমার ভূতের গল্পটা মানবিক গল্প হয়ে যায় আর কি। তুমি যে মানে প্রথমে সত্যজিৎ রায়ের নাম যখন বললে, যখন আমি জিজ্ঞেস করলাম, কারণ তোমার লেখা যখন আমি প্রথম পড়েছিলাম মানে ইয়ে করার জন্য অডিও স্টোরি, তোমার লেখার মধ্যে আমি ওই না একটা ওয়ার্ডটা হচ্ছে মেলিফ্লুয়াস, এই ভাবটা পেয়েছিলাম, মানে যেটা খানিকটা সত্যজিৎ রায় যারা মানে পড়ে মানে প্রায় মানে ইয়ে করেছে, আত্মস্থ করেছে, তাদের লেখায় ওটা বেরোবে, মানে এক ধরনের সুন্দর মিষ্টি যেন লেখা একটা, মানে পড়তে কষ্ট হয় না বা ভাবতেও কষ্ট হয় না, যেন মানে বয়ে যায় জিনিসটা, যেটা খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা খুব ইজি টু রিড, শুনতে ভালো লাগে, মানে অনেক কিছু ঘটে যায় কিন্তু যেন পড়তে খুব আরাম লাগে। শততুষারিত যেটা হ্যাঁ, 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 হ্যাঁ। জিনিসটা হয়, সেটা না হলে না ঠিক এটা ঠিক জমে না অনেকটা। ঠিক ঠিক, পড়তেও খুব ভালো লাগে তখন। আর এই বইটা হচ্ছে রূপকথার নকশি কাঁথা, এটা রূপকথার গল্প, তবে আধুনিক রূপকথা। মানে আমি তো ট্রেডিশনাল রূপকথা লিখি না, আমি রূপকথা আমি বুঝতে পেরেছিলাম ওই মেয়ের সূত্রেই, যে আমাদের যে রূপকথাগুলো আমরা পড়েছি সেগুলো এখনকার বাচ্চারা রিলেট করতে পারে না, বুঝতে পারে না। ভূতে কুড়ুনি কাকে বলে জিজ্ঞেস করে। তাছাড়া তাদের যে ভ্যালু সিস্টেম সেটার সঙ্গে মেলে না। এখন কেন 7টা বউ থাকবে, কেন রাজপুত্রের জন্য হাহাকার হবে, এই সমস্ত প্রশ্ন তাদের তো উত্তর দেওয়া উচিত নয়। তো সেই জন্য আমি আধুনিক রূপকথা লিখি। তো এইটা হচ্ছে আধুনিক রূপকথার বই বাচ্চাদের জন্য। এছাড়া আমার একটা হালুম সিরিজ আছে, সেটা একদম ছোটদের। সেই হালুম সিরিজে এবার নেকড়ের পাল্লায় হালুম একটা বেরোচ্ছে, আর একটা সোশ্যাল থ্রিলার দেশ থেকে বেরোচ্ছে চোর কাঁটা বলে, ওমেন ট্রাফিকিং এবং রেপের বিভিন্ন যে ঘটনা ঘটছে সেগুলোর ভিত্তিতে লেখা, বাস্তব অভিজ্ঞতা এবং ইন্টারভিউ করেই আমি লিখেছি। মানে এটা কি ফিকশন নাকি না? মানে ফিকশন, ফিকশন, কিন্তু সেভাবেই করা হয়েছে। আমি অভিজ্ঞতা মানে আমি ইন্টারভিউ যারা এর সঙ্গে কাজ করেন তাদেরকে ইন্টারভিউ করছি, ইন্টারভিউ করে ঘটনাগুলো সংগ্রহ করেছি, সংগ্রহ করে তারপর আমি আমার মতো করে সাজিয়েছি, সেটা একটা উপন্যাসের ফর্মে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা কি থ্রিলার নয় তাই তো, মানে ড্রামা? থ্রিলার, একটা বেশ ভালো রকমের থ্রিলার। একটা ভদ্রলোক বলে একটা উপন্যাস আছে, যেটা ওমেন ট্রাফিকিং নিয়ে, সেটা থ্রিলার। কিন্তু সেখানে ওই পুরো ঘটনাগুলো এসছে, যে কিভাবে ট্রাফিকিং হয়, কিভাবে মেয়েগুলো ফিরে আসে, তখন তাদের কি হয়, এই সমস্ত কিছুই ওর মধ্যে রয়েছে। পাশাপাশি সেটাকে থ্রিলার ফর্মটা যে ওর মধ্যে আসছে আর কি। তো সেরকম এটা একটা ইন্টারেস্টিং। একটা দিনু টিকটিকি নতুন বেরোচ্ছে, তাই বেরোনোর কথা আছে। এই তো, এটা আমাদের জন্য সুখবর যে একটা দিনু টিকটিকি বেরোচ্ছে। আর একটাই নন ফিকশন বেরোচ্ছে, সেটা হচ্ছে নামটা খুব অদ্ভুত, বঙ্গলিপি থেকে ল্যাপটপ। সেটা আমার বঙ্গলিপি থেকে ল্যাপটপ, সেটা আমার সময়কে নিয়ে, মানে আমার ছোটবেলা থেকে আমার কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন অভিজ্ঞতা, নানা রকম সেই সময়কার কথাবার্তা, তাদের রান্না বান্না, অনেক কিছু নিয়ে একটা ঋতু থেকে বার হচ্ছে। এটা আমার পড়ার ইচ্ছা, কারণ মানে ধরো আমার বয়স হচ্ছে 47, তো এবার আমাদের কি হয়, মানে আমরা কিন্তু সেই টাইমটাও দেখেছি যখন ফোন ছিল না, হ্যাঁ, এবং সেই টাইমটাও দেখি যখন প্রথম ফোন এলো, তারপর তোমার ফ্লপি ডিস্ক এলো, সিডি এলো, সেটাও চলে গেল, ব্লুরে এলো, মানে এই পুরো চেঞ্জটা না আমরা দেখেছি। তো মানে আমরা আগেরটাও দেখেছি, পরেরটাও দেখেছি, মানে আমাদের চোখে দেখা, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আর দু একটা বইয়ের সম্বন্ধে আমি একটু বলতে চাই। একটা হচ্ছে যে এটা হচ্ছে এনকাউন্টার। আমার এই বইটা, এটাও ডেইজের। আমার একটা গল্প থেকে উপন্যাস, একটা ছবি তৈরি হচ্ছে কর্পূর নামে। সেই কর্পূর যে গল্পটা থেকে সেই অন্তর্ধানের নেপথ্যে উপন্যাসটা এই বইটাতে আছে। এটা এনকাউন্টার বইটার নাম। আর এই আধার বৃত্ত আমরা অনেক সময় বলি অভিজিৎ, সেটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে আধার বৃত্ত। হ্যাঁ, এটা পত্রপাতির বই। আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলি, মানে
একটা বাড়িতে আমাদের সমাজে একটা বাড়িতে একটা বাচ্চা নানাভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের মানে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়, যেটা সে বলতে পারে না, তারপরে সারা জীবন তার যন্ত্রণা সহ্য করতে হয়। এই উপন্যাসটা বেসিক্যালি সেই বিষয়কে নিয়ে, এটা একদম অন্যরকম একটা উপন্যাস। এটা অপর্ণা নিজে উদ্বোধন করেছেন এবং আমার খুব প্রিয় লেখা, খুব পছন্দের লেখা। তুমি এত লেখার সময় পাবো কখন? আচ্ছা, এইটা হচ্ছে মহিদাদুর অ্যান্টিডোট। এইটার জন্য আমি 2024 সালে একাডেমি, যেটা শিশু সাহিত্যের একাডেমি অ্যাওয়ার্ড, সেটা পেয়েছি। এটা একটা গল্প বিজ্ঞান উপন্যাস। হ্যাঁ, বল কি বলছিস? তুমি এত লেখার টাইম পাও কখন, কিভাবে? ওই যে বললাম, ওইটা যতদিন চাকরিটা যেটা করতাম, ওইটা একটা ফিক্সড সময়, মানে আমি একটা রুটিন করে নিই যে দিনে আমি 1000 শব্দ লিখবো। তাতে আমার যেদিন আমার 4000 শব্দ লিখলে হয়তো ভালো হয়, 4000 শব্দ তো লেখা যায় না, সেদিন হয়তো আমি ওটাকে বাড়িয়ে 1500 2000 করতে পারলাম কোন রকমে। আর যেদিন না লিখলেও চলে, গড়িমসি করে কাটিয়ে দিলেও চলে, সেদিন আমি 1000 শব্দ লিখলাম। এইটা একটা যে রাইটার্স ব্লক হয়, রাইটার্স ব্লক হয় অনেকটা, বিশেষ করে পুজোর পরে। এটা মানে পুজোর আগটা দিয়ে ওই সময়টা, পুজোর পরটা ভীষণ হয়, পুজোর একটা মারাত্মক চাপ থাকে তো। হ্যাঁ, ওটা জাস্ট ওইটা সাবসাইড করে যায়, মনে হয় কেমন ড্রেনড আউট হয়ে গেলাম। তারপরে একটা রাইটার্স ব্লক হয়। তখন কি করো? তখন প্রচুর বই পড়ি, গল্পের বই পড়ি, অন্য বইও পড়ি, গল্পের বই শুধু নয়, অন্যান্য পড়াশোনা বই পড়ি, সিনেমা দেখি। যত তুমি ড্রেনড আউট হয়ে যাচ্ছে, আবার পড়লে তোমার সেটা ভরছে। হ্যাঁ, তাছাড়া আরো তুমি যদি তো বেড়াতে যাও, তাহলে তোমার একটা ওটা একটা হয়, এনহান্সমেন্ট হয়, তোমার মনে হয় নতুন নতুন দৃশ্য দেখলে তোমার মনে হয়। এইটা আমার কোয়েশ্চেন ছিল, তুমি যেহেতু গোয়েন্দা কাহিনী লেখো, তুমি কি সব জায়গায় গেলেই ভাবো আচ্ছা এই লোকটা খুন করলে কেমন হতো, ওই লোকটা এটা করলে কেমন হতো? তোমার কি মাথায় সাথে এটা চলে যখন তো কোথাও কোথাও বেড়াতে যাও? লোকটা হলে মনে হয় না, কিন্তু জায়গাটা মনে হয়। মানে যেমন ধরো, যে জায়গাটা বেড়াতে গেছি, এইখানে যদি একটা গোয়েন্দা গল্প ফাঁদি, তাহলে ব্যাপারটা কিরকম হতে পারে, কোন কোন জায়গাগুলো ইন্টারেস্টিং হতে পারে, এইটা কিন্তু মাথার মধ্যে করে। তোমার মানে কত বছর হলো সাংবাদিকতার এবং লেখার? লেখা তো 2008 সাল থেকে যদি ধরো, তাহলে 25 মানে 17। সাংবাদিকতা কিন্তু অনেক দিন, মানে আমি লাস্ট চাকরিটাই 2000 মানে ধরো 1999 সাল থেকে মোটামুটি, তো মানে 26 সাল। লেখক দীপান্বিতা মানে কতটা খিদে এখনো মরেছে, কতটা খিদে এখনো বাকি? না, লেখক হিসেবে না খিদেটা রয়েছে। তার কারণ কি বলতো, এতদিন তো চাকরি করতাম, তো ফলে সময়টা খুব কম, ফলে ইচ্ছে থাকলেও উপায় ছিল না, লিখতে পারতাম না। আর আরেকটা ব্যাপার হয় যে কিছু কিছু লেখার জন্য ভালো রকম পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনার জন্য সময়টা একদমই পেতাম না। এইটা একটা চাহিদা আছে ভীষণ রকম, যে একটু ভালো করে পড়াশোনা করে একটু অন্যরকম বিষয়ের উপর একটা পিরিয়ড ধরে সেরকম ভাবে লিখবো, সেইটা চাহিদাটা নিজের মধ্যে আছে। তো এখন তোমার মেয়ে কি তোমার বই পড়ে? মেয়ে আমার কিছু কিছু বই, সব বই পড়েছে আমি বলবো না, ছোটবেলায় পড়তো সব। মানে ধরো আজকালকার আমি বলছি যে 90% বা তারপরের লোকজন ভিজাবি আমাদের জেনজি যারা বলে আর কি, তো কাদের কাছে তোমার মনে হয় এখন তোমার বই বেশি যায়? আমার বইটা বেশি, মানে বড়দের বইগুলো বেশি পড়ে, কিন্তু তোমার মোটামুটি 30+, তারা বেশি পড়ে। আমি যা রিয়াকশন পাই, হ্যাঁ, তাতে আমি বুঝতে পারি 30+ যারা, তারা বেশি পড়ে। কিশোর কাহিনীগুলোও কিন্তু এই 25 ঊর্ধ্ব যারা, তারা কিন্তু কিশোরগুলো পড়ে, মানে দিনু টিকটিকি, রেনোবেটো, তারাও পড়ে 25 ঊর্ধ্ব। আচ্ছা, এটার একটা ভালো চাহিদা আছে। কিন্তু 15-16রা পড়ে না, কিন্তু যদি 15-16দের জন্যই লেখা, ইয়াং অ্যাডাল্টস, তারা পড়ে না, পড়ে কিন্তু ওই 25 ঊর্ধ্ব যারা, এটা খুব ইন্টারেস্টিং, এইটা পড়ে। আচ্ছা, আমার ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে আমার অনেকগুলো বাচ্চাদের বই আছে, সেগুলো তো খুবই ডিমান্ড, খুব ভালো বাচ্চাদের রূপকথার গল্পের বইও, বাচ্চারা রূপকথার গল্পগুলো খুব পছন্দ করে। এটা এক ঝুড়ি গল্প বলে একটা আছে, সেটা একদম ছোটদের, মানে 100-150 শব্দের গল্প, প্রত্যেকটা গল্পই 100-150 শব্দ, আর প্রত্যেকটা পাতায় ছবি। সেটা তো আমার মানে যে পরিমাণ বিক্রি হচ্ছে, আমি স্তম্ভিত হয়ে গেছি যে ওই রকম হতে পারে। তো তুমি কিন্তু খুব হাসি খুশি, মানে মানে তুমি কি তোমার লাইফে কিরকম করেই নাও, মানে হ্যাঁ, মানে টেক ইট অ্যাজ ইট কামস? নরমালি হাসি খুশি না, তা ঠিক নয়, টেনশন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে খুব সিরিয়াসও। তো
তবে সাধারণভাবে হাসি খুশি থাকতে ভালোবাসি, লোকজনের সঙ্গে মিলেমিশে গল্প করে হাসি খুশি থাকতে ভালোবাসি। উটকাচালি করা একদম পছন্দ করি না, নিন্দমন্দ করা খুব একটা পছন্দ করি না, এগুলো করি না। আর ওই একটা ভীষণ অপছন্দ করি, সেটা হচ্ছে একজনের কথা আরেকজনকে বলা। ও বাবা, এটা তো মানে আমার একটা মজার ব্যাপার যে আমার সব বন্ধুরা এটা জানে, এবং তারা সবাই অন্যের নামে যদি কিছু বলতে হয় না, তাহলে সেটা আমাকে বলে, কারণ সে জানে যে আমি বেরোবেন না এখান থেকে, মানে ঝগড়া হয় না। তো এটা আমি পেট ফুলে যায় না এত কথা তুমি রাখছো ভেতরে? না, ওটা খুব একটা, আমি আসলে বেশিরভাগ কথাই শুনি। আমার গল্পে লিখে দাও নাকি তুমি? অনেক গল্পে লিখি, কিছু গল্পে লিখে ফেলি। তো সেটা হয় না। বন্ধুরা বলে এই এটা আমি তোকে বলেছিলাম গল্পে লিখে দিয়েছিস, যে তুই ওইটা তুই ওখান থেকে লিখলি না রে, আমি একটু কাচুমাচু করে থাকি আর কি, কিন্তু কেউ তো জানতে পারছে না যে ওটা ওখান থেকে লিখেছিস, ওটা অসুবিধা নেই। বাকিটা জানতে পারছে না। তুমি ট্রোলদের কিরকম করে হ্যান্ডেল করো? এটা তো এখনকার যুগে খুব ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা খুব ভয়ানক ব্যাপার, এটা ভীষণ খারাপ কিন্তু। সব জায়গায় হয়ে গেছে। আমাদের মানে এসএস এর কমেন্টেও প্রচুর ট্রোল করে, অকারণ ট্রোল করে। অন্য বলা হয় নাকি সোকল্ড ক্যাম্প থেকে এসে ট্রোল করে যাচ্ছে, কোন ক্যাম্প আমিও জানি না কেন করছে, কিন্তু ট্রোল করে, অনেক ক্ষেত্রেই করে। হ্যাঁ, ট্রোল করে। আমি এটা জিনিস বলবো যে আমি কর্পোরেট সেক্টরে চাকরি করেছি তো 2005 থেকে, হ্যাঁ মানে প্রায় 20 বছর ধরে। হ্যাঁ, তো কর্পোরেট সেক্টরে তোমাকে এত রকম ভাবে হেনস্থা হতে হয়, তোমাকে এত রকম ভাবে তোমার উপর প্রেশার আসে, যে তোমার খানিকটা প্রুফ হয়ে যাও, মানে একটা আয়রন লেডি আয়রন ম্যান টাইপের আর কি। হ্যাঁ, যে কাজটা তুমি করোই নি বা যে কাজটা তোমার হাতেই নেই, সেই কাজটার জন্য তুমি তোমার দোষারোপ হলো, কিন্তু তোমার বলার উপায় নেই যে তুমি এটাতে কিছু, তোমার ভূমিকা নেই, এরকম হতে থাকে। তাহলে এইটা হয়তো একটা কারণ যে আমি ট্রোলে খুব বেশি বিচলিত হই না, কিন্তু খুব খারাপ লাগে এটা নিশ্চয়ই। আমার নিজের মতে ট্রোলের একমাত্র উপায় হচ্ছে তুমি ইগনোর করো, এছাড়া প্রথম আমিও না কমেন্ট করতাম, মানে খুব গায়ে লাগতো যে এটা কেন বলছেন, কি বুঝতে পারছেন, তারপর দেখুন এটা কোনো লাভ নেই। অজস্র নানা রকম আসছে, হ্যাঁ, আর ভালো কথাটাকে না, মানে আমি একটা জিনিস বুঝে গেছি এত বছর চাকরি এবং সাহিত্য চর্চা সাংবাদিকতা সব করে, যে ভালো কথাটাও 70% নিতে নেই। হ্যাঁ, চেকে নিতে হয়। ঠিক 70% লোক ভালো কথাটা, মানে অন্ধভাবে ভালো বলারও কোনো কিন্তু লাভ হয় না, কারোর গ্রোথ হয় না। ঠিক। ধরো এক সময় বাংলায় সাহিত্যে বলছি ড্রামার স্থান অনেক বড় ছিল, এবং গোয়েন্দা এবং সবকিছু আছে। ইদানিং কালে দেখা যাচ্ছে যে তন্ত্র মন্ত্র ভীষণ বিক্রি হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের চ্যানেলেও বা আর অন্য চ্যানেলেও তন্ত্র মন্ত্র করলে যে ভিউজটা হচ্ছে হয়তো অন্য গল্প করলে বা একটা রোম্যান্টিক বা একটা ড্রামা, সোশ্যাল ড্রামা করলে অতটাও ভিউজ হচ্ছে না। তো মানুষের এই তন্ত্র মন্ত্র কেন্দ্রিক বা এই টানটা কেন হঠাৎ করে তৈরি হলো 2025-26-এ? তোমার কি মনে হয়, মানে মানুষ কি তাহলে আর কিছু শুনবে না বা আর কিছু পড়বে না? এটা আমার একটা খুব জটিল মানে প্রশ্ন মনে হয়। মানে আমি বারবারই এটা বলি যে অস্বাভাবিক রকম চাহিদা বেড়ে গেছে তন্ত্রমন্ত্র, ভূত, পিশাচ, এক ধরনের কুসংস্কার, এই ধরনের লেখা। এবং সমস্যাটা সেটা হচ্ছে যেহেতু এই ধরনের লেখা তোমরা যেরকম বলছো যে পাঠক শুনতে চাইছেন, তেমনি বইও কিনতে চাইছে, ফলে প্রকাশকরা ক্রমাগত এই ধরনের উপর লেখার উপর চাপ দিতে থাকে। এবং এক শ্রেণীর লেখক তারা ধরে জানেন যে এই ধরনের বই হলে বিক্রি হবে বেশি, ফলে তারাও সেই ধরনের লেখা লিখছেন ক্রমাগত। এটা একটা ভিশিয়াস সার্কেল, এবং আমার ধারণা এটা একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। এটা একটা লেভেল অব্দি মানুষ নিয়েছে একটা, কিন্তু আমার ধারণা এটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার মানে এরকমই গল্প চাওয়া হয়েছিল, আমি দিতে পারিনি, তার বদলে আমি একটা খুব সাধারণ একটা মানবিক গল্প, সম্পর্কের গল্প দিয়েছিলাম FM এর একটি চ্যানেলে। সেই ছেলেটি খুব অনিচ্ছা সত্ত্বেও নিয়েছিল, কেন নিয়েছিল জানি না, এবং বাড়িয়েছিল। তারপরে সে খুব বিস্মিত হয়ে আমাকে মাসখানেক পরে ফোন করে বলল যে সেটাতে নাকি সাংঘাতিক ভিউজ হয়েছে এবং খুব ভালো ভালো কমেন্টস আসছে। তার মানে লোকেরা কিন্তু চাইছে, আমাকেও তো দিতে হবে অল্টারনেটিভটা, তাহলে তো সে পড়বে, আমাকে তো ভালো অল্টারনেটিভ দিতে হবে। এবং এটাও খুব দুঃখের ব্যাপার যে আমরা, ধরো তুমি বা আমি, আমরা আমাদের স্বাধীনতা আন্দোলন, পরবর্তী নকশাল আন্দোলন, এইগুলো কিন্তু সাহিত্য পড়ে জেনেছি। এখন কিন্তু সময়ের কোনো অভিঘাত আমি বড়দের সাহিত্য দেখতে পাই না। এত উপন্যাস বেরোয়, গল্প বেরোয়, এত একটা সংকটজনক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেশের অর্থনীতির একটা অদ্ভুত অবস্থা, বহু মানুষের চাকরি চলে গেছে, কোভিডের পরে একটা সাংঘাতিক অবস্থা হয়েছে। এর কোনো প্রতিফলন কিন্তু সাহিত্যে খুঁজে পাওয়া যায় না। এটা খুব দুঃখের, মানে এটা খুব আশঙ্কার। একটা কারণ আমার মনে হয় হয়তো মানুষ না কোনো খারাপ আর পড়তে চায় না। আমি দেখেছি এটা, আমি যখন ধরো ওয়েব সিরিজের কথা বলছি, আমি লক্ষ্য করেছি যে ওয়েব সিরিজে কোভিড নিয়ে বলা আছে হয়তো সেটা ভালো চলে না।
তার কারণ নর্মালি মানুষ ওই দুঃখের ফেজটা না ভুলে যেতে চায়। তবে আমার মনে হয় এখানে সাহিত্যিকদের একটা ভূমিকা আছে। সাহিত্যিকরা যদি একটা দুঃখের বা ফেজ বা দুঃখ বলবো না আমি, এ ধরনের একটা যন্ত্রণার সময় দেখান, তার সঙ্গে কিন্তু আশার আলোটাও দেখাতে হয়। তুমি শুধু যন্ত্রণাতে যদি শেষ করে দাও তাহলে কোনো যুগেই সেই সাহিত্যের খুব বেশি গুরুত্ব হয় না। হুম। কিন্তু তুমি যখন তার পেছনে একটা আশার আলো দেখাবে, মানুষ তো জীবনে মানুষ তো আশা নিয়ে বাঁচে। হ্যাঁ, সেটা যখন দেখাবে তখন কিন্তু সেইটার গুরুত্ব বাড়ে। তুমি নিজে মনে করে দেখবে যে গল্প তোমার ছোটবেলায় ভালো লাগতো, যেটা এখনো মনে আছে ভালো লেগেছে বলে, সেই গল্পে কিন্তু এই জিনিসটা আছে। হ্যাঁ। আর মহৎ সাহিত্যে এটা থাকে। আজকের আমাদের চারদিকে জগৎ কি এতটাই অসহনীয় যে মানে আমাদের ওই জগতের আশ্রয় নিতে হচ্ছে বাঁচবার জন্য? এটা আমার খুব মানে এটা তো কখনোই হতে পারে না, কারণ মানুষ তো মানে মানুষের জন্য বাঁচে, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, হ্যাঁ, বন্ধু হ্যাঁ, বান্ধব হ্যাঁ, সবার জন্য হ্যাঁ, বাঁচে। মানুষ তো পিশাচের জন্য বাঁচে না। না। সুতরাং মানে এভরিথিং কামস টু আ হ্যাঁ, সার্কেল, circle। যার শুরু আছে তার শেষ শেষ হবেই। হবে। ঠিক আছে, তোমার যারা শুনছে তোমাকে, এসএসএ যারা শুনবে তোমাকে, তোমার গল্প শুনবে, আরো তোমার সঙ্গে কাজ হবে, এবং যারা তোমার বই পড়বে তাদের কিছু বলতে চাও? এবং যারা ট্রোল তাদের কিছু বলতে চাও? প্রথমত যারা ট্রোল তাদের বলবো যে একটা কথা আমি বলবো যে অকারণে বিতর্কিত মন্তব্য না করাই ভালো। হ্যাঁ, সেটা একটা নিশ্চয়ই, কিন্তু নিজের মতামতটা স্পষ্টভাবে জানানোটাও খুব জরুরি। এই দুটোই খুব হুম, ইম্পর্টেন্ট। আর বাকিদের জন্য বলবো, বইমেলার প্রাক্কালে বলছি বলে, যে ভালো বই পড়ুন। কারণ এখন বই প্রকাশিত হওয়াটা খুব সহজ ব্যাপার হয়ে গেছে। ফলে প্রচুর বই বেরোয়, যে বইটা হয়তো সেরকম ভাবে সাহিত্যের কোনো নতুন মাত্রা যোগ করে না। কার বই ভালো কার বই মন্দ আমি সেই প্রশ্নেই যাচ্ছি না, কিন্তু ছাঁকনিটা নিজের মাথায় রাখবেন, নিজে বুঝে নেবেন যে কোন বইটা আপনাকে সমৃদ্ধ করছে। সেই ধরনের বই, যে বই আপনাকে সমৃদ্ধ করবে, যে বই জীবনকে সমৃদ্ধ করবে, যে বই আপনার এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করবে, একটু সেরকম বই বেছে নিয়ে পড়ার চেষ্টা করুন। সেটাই বোধহয় এই বইমেলার প্রাক্কালে আমার বলার পাঠকদের কাছে। বই ছিল, তারপর সিনেমা এলো, অডিও স্টোরি এলো, আরো হয়তো অনেক ফরম্যাট আসবে। বইয়ের চাহিদা কি কমছে? কি হচ্ছে? আমার মনে হয় না, জানো তো, বইয়ের চাহিদা ঠিক হ্যাঁ, এটা ডেফিনেটলি যে বইয়ের একটা মানে বইয়ের যে বই পড়ার একটা অংশ অডিও স্টোরিতে ভীষণ রকম ভাবে পূরণ হয়েছে। কারণ যাদের বই পড়ার সময় নেই বা ফিজিক্যালি বইটা হাতে নিয়ে পড়ার সময় নেই, তারা গল্পটা শুনে নেয়। এবং গল্প শোনার একটা আকর্ষণ তো চিরকাল থাকে। মা লালাবাই গাইছে, মা ঘুম ঘুম পাড়েনি গান গাইছে, তখন থেকে কিন্তু আমাদের একটা পরিচয় হ্যাঁ, হয় আমাদের সাহিত্যের পুরনো সাথে। ইতিহাসে তো শ্রুতি পুরোটাই করেই শ্রুতি, হ্যাঁ, ভাবে বেদ এসছে। থেকে আরম্ভ করে সবই তো হ্যাঁ। শ্রুতি, হ্যাঁ। তো সেইটা একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু বই পড়াটা কিন্তু আছে, মানে ধরো আমরা যখন স্কুলে পড়েছি তখন ধরো আমাদের ক্লাসে 50টা মেয়ে আছে, তার মধ্যে কিন্তু খুব বেশি হলে 5 জন কি 6 জন বই পড়তো, অন্য এন্টারটেনমেন্ট ছিল না। কিন্তু তা সত্ত্বেও নিয়মিত বই পড়ছি সেরকম কিন্তু খুব বেশি ছিল না। এই সংখ্যাটা আজও বোধহয় প্রায় একই রকম আছে। শিক্ষার হার যেহেতু বেড়েছে, সেজন্য হয়তো খানিকটা বাড়লেও বাড়তে পারে। তবে আজ খুব গেল রব তোলার মতো কিছু হয়েছে এখনো বলে আমার হয়নি। মনে হয় না। এবং প্রকাশের বই তো, আমার বই তো বিক্রির থেকে একটা বুঝতে পারা যায়, তা তো পয়সা দিয়ে কিনছে, সেটা একটা ব্যাপার। প্রকাশকরা যে হিসেব জল ঢেলে দেন কিনা জানি না, যাই হোক যেটুকু দেন তার থেকেও বোঝা যায় যে বইটা বিক্রি হচ্ছে। তাছাড়া ওভারঅল বইমেলায় অনেক লোক আসে ফুচকা খেতে, রোল খেতে, অন্য কিছু ইয়ে করতে, কিন্তু অনেক লোক বই কিনতেও আসে, সেটাও তো আসছে, সেটা একটু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং গেল তোলার মতো কিছু এখন আমার মনে হয় হয়নি। বেশ, তোমার সঙ্গে আলাপ করে অনেক মানে আড্ডা মেরে অনেকক্ষণ ভালো লাগলো। আশা করি তোমার সঙ্গে আরো কাজ হবে আমাদের এসএস এর সানডে সাসপেন্সের। অল দ্য বেস্ট। বলেই ভালো। ভালোই ভালো। অল দ্য বেস্ট। ঠিক আছে, নমস্কার।